আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদেরকে প্রতিভা আইডিয়াল স্কুলের পক্ষ থেকে স্বাগত। তোমাদের এই করোনা পরিস্থিতিতে পড়াশোনাকে বেগবান রাখার জন্য আমরা ধারাবাহিকভাবে তোমাদের মেইন বইয়ের টপিকগুলো তোমাদের বুঝিয়ে দিচ্ছি। সেই ধারাবাহিকতায় আজকে আমরা বোঝাবো বিজ্ঞান বিষয়ের ষষ্ঠ অধ্যায়ের পড়াশোনা পরমাণুর গঠন। ব্যাপারটার সাথে তোমরা নতুনভাবে পরিচিত হবে। তোমাদের ক্লাস 7-এ কিছুটা ধারণা দেওয়া হয়েছিল, কিন্তু এখন তোমাদের ব্যাপকভাবে ধারণা দেওয়া হবে। তোমরা জানো যে আমাদের চারপাশে আমরা যাই চোখ দিয়ে যাই দেখি না কেন, আমাদের নিজস্ব চোখ বা আমরা নিজেরাও কিন্তু পদার্থের অংশ। আর এই পদার্থ কি দিয়ে তৈরি হয়েছে, সেই পদার্থের গঠন যখন আমরা বিশ্লেষণ করতে যাব তখন আমরা দেখব পদার্থের একেবারে ক্ষুদ্রতম কণিকাই হচ্ছে পরমাণু। আর এই পরমাণুর ধারণাটা কোথা থেকে আসলো তা নিয়েই আমাদের ষষ্ঠ অধ্যায়ের 1 থেকে 3 নাম্বার পাঠ, পরমাণুর ধারণার বিকাশ ও গঠন। তাহলে এই পরমাণুর ধারণার বিকাশটা কোথা থেকে আসলো? তোমরা এই বোর্ডে তিনজন ভদ্রলোকের ছবি দেখছো। প্রথমে উনি হচ্ছেন ডেমোক্রিটাস, উনি হচ্ছেন অ্যারিস্টটল, আর উনি হচ্ছেন জন ডাল্টন। আসলে এনাদের হাত ধরেই পরমাণুর গঠন ধারণাটির আবির্ভাব হয়েছে। খ্রিস্টপূর্ব 400 বছর আগে, মানে খ্রিস্টপূর্ব 400 বছর মানে এখন থেকে প্রায় 2400 বা 2500 বছর আগে এই দুইজন ডেমোক্রিটাস এবং অ্যারিস্টটল তারা পরমাণুর পদার্থের গঠন নিয়ে কথা বলতে গিয়ে বলেন যে পদার্থ যখন আমি ভাঙতে থাকবো, ডেমোক্রিটাস বলেন যে পদার্থকে আর ভাঙা যায় না, একেবারে সর্বনিম্ন ভাঙতে ভাঙতে এমন একটি কণা পাওয়া যায় যে কণাকে আর ভাঙা যায় না। এই অবিভাজ্য কণার নাম উনি ইংরেজিতে যার নাম আমরা অ্যাটম বলি এবং গ্রিক ভাষায় যেটার নাম উনি দেন হচ্ছেন অ্যাটোমস। উনি তাহলে কি বললেন পদার্থের সর্বনিম্ন কণিকার নাম দেন হচ্ছে পরমাণু, বা ইংরেজিতে যাকে বলা হয় অ্যাটম এবং গ্রিক ভাষায় উনি নাম দেন হচ্ছেন অ্যাটোমস। কিন্তু ঠিক তখনই অ্যারিস্টটল বলেন না, পদার্থকে ভাঙতে ভাঙতে সর্বনিম্ন কণিকাকেও ভাঙা যায় এবং ভাঙতে ভাঙতে যতটুকু সম্ভব হয় ভাঙা যাবে, এবং এই কণা সে নাম দেন হচ্ছে বলেন যে এই কণাটা নিরবিচ্ছিন্ন, মানে যতক্ষণ পর্যন্ত ভাঙা যায়। তার মানে ডেমোক্রিটাস বলতেছে পরমাণুর সর্বনিম্ন কণিকাকে আর ভাঙা যায় না, অবিচ্ছিন্ন। কিন্তু অ্যারিস্টটল বললেন না, পরমাণুকে ভাঙা যায়, ও হচ্ছে নিরবিচ্ছিন্ন। যেহেতু তখনকার ডেমোক্রিটাস থেকে অ্যারিস্টটল এবং প্লেটো আরেক দার্শনিক ছিল, তারা একটু জনপ্রিয় ছিল, তাই ডেমোক্রিটাসের এই মতবাদটি কেউ আর গ্রহণ করেনি। সবাই অ্যারিস্টটলের মতবাদটি গ্রহণ করে, আর সেই মতবাদটি হচ্ছে যে পরমাণু নিরবিচ্ছিন্ন, মানে যত মনে চায় ততটুক পর্যন্ত একে ভাঙা যায়। কিন্তু পরবর্তী সময়ে কিছুদিন বলতে সে 2400 বছরের তুলনায় কিছুদিন আগে, 200 বছর আগে 1803 সালে রসায়নবিদ জন ডাল্টন উনি কি করলেন, উনি পরীক্ষা করে দেখালেন যে না, পরমাণুর ক্ষুদ্রতম কণিকা আছে এবং পরমাণুর ক্ষুদ্রতম কণিকাকে আর ভাঙা যায় না। তখন কি হলো, এই অ্যারিস্টটলের যে মতবাদ ছিল যে উনি বলেছিল নিরবিচ্ছিন্ন, মানে একেবারে বিচ্ছিন্ন করা যায়, নিরলসভাবে বিচ্ছিন্ন করা যায়, সেই মতবাদটি বাদ পড়ে যায়। তখন আবার সেই ডেমোক্রিটাস যে মতবাদটি দিয়েছিল যে পরমাণুর ক্ষুদ্রতম কণিকার নাম হচ্ছে অ্যাটোমস, মানে এটাকে অবিভাজ্য আর ভাগ করা যায় না, সেই মতবাদটি পুনরায় প্রতিষ্ঠিত করেন জন ডাল্টন। কিন্তু পরবর্তী সময় দেখা গেল জন ডাল্টনের মতবাদ অনুসারে পরমাণুটি একেবারে বিচ্ছিন্নও না আবার অবিচ্ছিন্নও না। তখন কিছুদিনের মধ্যেই রাদারফোর্ড এবং তার সহকর্মীরা প্রমাণ করেন যে পরমাণুকে আরো ভাঙা যায় এবং পরমাণুকে ভেঙে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন নামক আরো 3টি কণিকা পাওয়া যায়। তখন থেকে এই মতবাদটি জন ডাল্টনের মতবাদের মধ্যে যেই একটু
সমস্যা ছিল, উনি বলেছিলেন ক্ষুদ্রতম কণিকা অবিভাজ্য। পরবর্তী সময়ে প্রমাণিত হয়েছে, রাদারফোর্ড এবং তার সাথে যারা কাজ করেছেন তারা প্রমাণ করে দিয়েছেন যে না, ডাল্টন যা বলেছিলেন তার মতবাদে কিছু সীমাবদ্ধতা ছিল, আর সীমাবদ্ধতাকে প্রমাণিত করেছেন হ্যাঁ পরমাণু বিচ্ছিন্ন এবং একে ভেঙে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন এই তিনটি কণিকাতে ভাগ করা যায়। তাহলে আমরা কি শিখলাম এতক্ষণ আলোচনা থেকে? যে পদার্থের সর্বক্ষুদ্র কণিকার নাম বা ক্ষুদ্রতম কণিকার নাম হচ্ছে পরমাণু, মানে প্রতিটি পদার্থেই পরমাণু দিয়ে গঠিত। আর এই পরমাণুকে ভাঙলে আরো তিনটি কণিকা পাওয়া যায়, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। তবে ইলেকট্রন, প্রোটন, নিউট্রনের আলোচনাতে পরে আসছি, তার আগে পরমাণু নিয়ে আমি আরো কিছু কথা বলি। একটু চিন্তা করো, আমাদের চারপাশে যতগুলো পদার্থ আছে এই সকল পদার্থ মাত্র 118টি, এখন পর্যন্ত 118টি পরমাণু দিয়ে গঠিত। তার মানে আমরা চারপাশে যা দেখছি, তুমি যদি মনে করো অক্সিজেন দেখো, তাহলে অক্সিজেন পরমাণু দিয়ে অক্সিজেন গঠিত, আমরা যে নিঃশ্বাসে অক্সিজেন নিচ্ছি। আমরা আবার দেখবো হাইড্রোজেন পরমাণু, হাইড্রোজেন গ্যাস, সেখানে শুধুমাত্র হাইড্রোজেন পরমাণু আছে। এরকম করে আমরা ক্লোরিন আরেকটা পরমাণু। তার মানে পরমাণু কি? পরমাণু হচ্ছে পদার্থের ক্ষুদ্রতম কণিকা, পদার্থের ক্ষুদ্রতম কণিকা। আর এরকম ক্ষুদ্রতম কণিকা কত রকমের আছে? এরকম ক্ষুদ্রতম কণিকা আছে 118 রকমের। এই 118 রকমের পদার্থ নিয়েই, 118 রকমের পরমাণু নিয়েই আমাদের চারপাশে তোমরা যাই দেখছো তাই তৈরি হয়েছে। তুমি তোমার চোখ দিয়ে যা দেখছো, তুমি নিজে তোমার চোখ, সবকিছু এই 118টি পরমাণু দিয়ে তৈরি হয়েছে। আর এই 118টি পরমাণুর বিভিন্নতার কারণে আমাদের চারপাশে এত বিভিন্ন রকমের আমরা পদার্থ দেখছি। এই পরমাণুগুলো একে অপরের সাথে মিলিয়ে নতুন পদার্থ তৈরি করছে। 118টা পদার্থের মধ্যে তোমরা দেখো, এখানে আমি হাইড্রোজেন লিখেছি আর অক্সিজেন লিখেছি। এই দুইটি পরমাণু আবার নিজেদের মধ্যে মিলিয়ে কিন্তু H2O পানি নামের একটা নতুন পদার্থ তৈরি করে। এগুলো আমরা আরো ব্যাপকভাবে সামনে পড়ব। তাহলে আজকের আলোচনাকে আমি সাম আপ করব। সাম আপ করার আগে তোমাদেরকে যা বলছি তা হচ্ছে, আমাদের চারপাশে যতগুলো পদার্থ আছে সকল পদার্থের ক্ষুদ্রতম কণিকাকে বলা হয় পরমাণু। আর আমাদের চারপাশে 118 রকমের পদার্থ আছে বা 118 রকমের পরমাণু আছে। এই পরমাণুগুলো একে অপরের সাথে যুক্ত হয়ে আরো নতুন নতুন পদার্থ তৈরি করে। যেমন মনে করো, আমরা যে খাবার খাই, ভাত খাই বা রুটি খাই বা আলু খাই, এই খাবারের মূল উপাদান হচ্ছে গ্লুকোজ। এই খাবারের মূল উপাদান যদি গ্লুকোজ হয়ে থাকে, এই গ্লুকোজ তৈরি হয় হচ্ছে কার্বন 6টি, হাইড্রোজেনের 12টি, অক্সিজেনের 6টি পরমাণু নিয়ে। মানে গ্লুকোজের মধ্যে কার্বনের 6টি পরমাণু থাকবে, হাইড্রোজেনের 12টি পরমাণু থাকবে আর অক্সিজেনের 6টি। এই তিনটি পদার্থের টোটাল 24টি পরমাণু নিয়ে আমরা গ্লুকোজ তৈরি করব। আর এই পরমাণুই তৈরি হবে আবার ইলেকট্রন, প্রোটন, নিউট্রন নিয়ে। তাই আজকে আমি তোমাদেরকে পরমাণুর ধারণার বিকাশ ও পরমাণুর গঠন নিয়ে বললাম। আমরা আগামী ক্লাসে ইনশাআল্লাহ আমরা পরমাণু যে গঠিত হয়েছে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন, পরমাণুকে ভাঙলে এই ইলেকট্রন, প্রোটন, নিউট্রন পাওয়া যায়। আমরা এই ইলেকট্রন, প্রোটন, নিউট্রন নিয়ে বিস্তারিত জানবো আগামী ক্লাসে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।